আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকের আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ ঢাকা কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা তোমাদের সাথে আমার আজকে ট্যাক্সোনমি অফ এনজিওস্পার্ম ক্লাস বোটানি কোড 202। ঠিক আছে, তোমাদের আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি, ইকোটাইপ কনসেপ্ট আর হচ্ছে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি নিয়ে। তারই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি, মেথডস অফ বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি। বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিজের যে ধাপগুলো আছে সেগুলো, এর আগে আমরা বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য সম্পর্কে জেনেছি, ইকোটাইপ কনসেপ্ট জেনেছি, বায়োসিস্টেমেটিক্সের পর্যায়ে জেনেছি। আজকে বায়োসিস্টেমেটিক্সের মেথড জানবো, ক্যাটাগরিগুলো জানবো, কম্পেয়ার প্রচলিত বা আলফা ট্যাক্সোনমির সাথে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির যে তুলনা বা পার্থক্য সেটা জানবো, এবং হচ্ছে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির লিমিটেশন বা ভবিষ্যৎটা কি সেটা জানবো। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আমি একটু বলে নিচ্ছি যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি যেটা হচ্ছে কে ক্যাম্প এবং গিলি নামক দুইজন আমেরিকান বিজ্ঞানী, ক্যাম্প অ্যান্ড গিলি 1943 দুজন আমেরিকান বিজ্ঞানী সর্বপ্রথম কি করেছে, বায়োসিস্টেমেটিক শব্দটা সর্বপ্রথম ওনারা প্রদান করেছে। কে? ক্যাম্প এবং গিলি নামক দুজন আমেরিকান বিজ্ঞানী। পরবর্তীতে ক্লোজেন 1945 এই বায়োসিস্টেমেটিক্স কথাটা উনি প্রবর্তন করেছেন। ঠিক আছে, কি বলেছে আমেরিকান বিজ্ঞানী ক্যাম্প এবং গিলি বায়োসিস্টেমেটিক্স, যেটা থেকে কিনা বায়োসিস্টেমেটিক্স কথাটা এসছে, যে প্রচলিত ট্যাক্সোনমির সাথে আরেকটি ইয়াতে যে জীবিত উদ্ভিদের মরফোলজির সহায়তায়, মানে প্রচলিত যে ট্যাক্সোনমিটা আমরা জানি যে শ্রেণীবিন্যাসটা, তার সাথে পাশাপাশি আরেকটা শাখায় মরফোলজিক্যাল বৈশিষ্ট্য ছাড়াও তোমার হচ্ছে সাইটোলজিক্যাল বলো, ইকোলজিক্যাল বলো, ব্রিডিং বলো, এগুলোর সাথে সমন্বয় করে একটা নতুন ধরনের যে একটা শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটাকে ওমেগা ট্যাক্সোনমি বা বায়োসিস্টেমেটিক্স কিংবা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি বলা হয়। টিরুল যেটাকে বলেছে যে হার্বিডিয়ান ভিত্তিক যে আমরা শ্রেণীবিন্যাসটা, সেটাকে আলফা বা প্রচলিত ট্যাক্সোনমি বলেছেন। এবং যে পপুলেশনের পর্যবেক্ষণের ভিত্তিতে কিংবা যদি বলা যায় যে পরীক্ষামূলক যে ট্যাক্সোনমি, যেগুলো যে পর্যাপ্ত বৈশিষ্ট্যের সাহায্যে যেটা করা হয় ভিত্তিতে, সেটা হচ্ছে কি ওমেগা ট্যাক্সোনমি বা এই বায়োসিস্টেমেটিক বলা হয়। ঠিক আছে, এই যে বায়োসিস্টেমেটিক্স বলছি, এটার সাথে আবার পপুলেশনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পপুলেশনটা কি? জীববিজ্ঞানের ভাষায় পপুলেশনটা হচ্ছে যে উদ্ভিদ, মানে যেখানে বসবাস, মানে কোনো নির্দিষ্ট স্থানে যে সমস্ত উদ্ভিদ বসবাস করে, কেউ তাদের সবাইকে বলা হয় কি একটা জীবগোষ্ঠী বা পপুলেশন বলা হয়। যেখানে উদ্ভিদ বসবাস করে কোনো একটা মানে নির্দিষ্ট স্থানে বসবাসকারী উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় পপুলেশন বা জীব সমষ্টি। ঠিক আছে, কিন্তু জেনেটিক্স বলো বা হচ্ছে বায়োসিস্টেমেটিক্স বলো, সেক্ষেত্রে এই পপুলেশনের বর্ণনাটা আবার একটু অন্যরকম। পপুলেশন বলতে সেই সমস্ত উদ্ভিদকে বোঝায় যে কোনো স্থানের উদ্ভিদ বোঝায় যে মানে যারা নিজেদের মধ্যে কি করে জিনের আদান প্রদান করতে পারে। ঠিক আছে, জিনের আদান প্রদানের মাধ্যমে একটা উর্বর বা অনর্বর যেটা বলে জিনের আদান প্রদান করতে পারে এবং ওদের মধ্যে নতুন প্রজাতি বা নতুন বংশধর তৈরি হয়। ঠিক আছে, এটা বলা আছে যে জেনেটিক্স কিংবা বায়োসিস্টেমেটিক ভাষায় পপুলেশনটা। তো আমরা বায়োসিস্টেমেটিক্সের জানি যে বায়োসিস্টেমেটিক্সের আমরা যখন পর্যায়ের উদ্দেশ্য আলোচনা করেছি, পর্যায়ে আলোচনা করেছি, মেথডসে যদি দেখা যায় যে একটা মানে বিভিন্ন ট্যাক্সোনমিজ দেখা যায় একটা পপুলেশনের বায়োসিস্টেমেটিক মানে কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত বায়োসিস্টেমেটিক্সের। ঠিক আছে, কোনো একটা পপুলেশন বায়োসিস্টেমেটিক্সের কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা একটা টেস্ট কিট পরীক্ষার মাধ্যমে জানা যায়, যেটা কিনা একটা হচ্ছে যে একটা কৌশল, একটা এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি বলো বা বায়োসিস্টেমেটিক্সের একটা কৌশল হচ্ছে যে এটার একটা যে টেস্ট কিট পরীক্ষা করা যে একটা পপুলেশন বায়োসিস্টেমেটিক্সের কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সেই জন্য এটাকে তিনটা ভাবে করা যায় এই পরীক্ষাটা। ঠিক আছে, এটা হলো মেথড অফ কি বললাম যে বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে। আচ্ছা, তিনটা পদ্ধতি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে একই পরিবেশে জন্মানো। নাম্বার 2 হচ্ছে
ভিন্ন পরিবেশে বৃদ্ধি। এগুলো হচ্ছে মেথড অফ বায়োসিস্টেমেটিক্স বা বায়োসিস্টেমেটিক্স এর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত সেটা নির্ণয়। আর এটা হচ্ছে কি সাইটোজেনেটিক পর্যবেক্ষণ। ঠিক আছে, আসো একই পরিবেশে জন্মানো এটা কি, যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি যে ইয়াগুলো আছে, যে আমরা জানি যে প্রচলিত ট্যাক্সোনমির যে অনেকগুলো ধাপ আছে, কোনগুলো যে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো হচ্ছে শ্রেণীকরণের ধাপ প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে। বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি যে প্রজাতি বা উপপ্রজাতি আছে, সেগুলো কি করে যে বিভিন্ন পরিবেশ থেকে তাদেরকে নিয়ে আসা, সংগ্রহ করে একটা নির্দিষ্ট পরিবেশে তাদেরকে জন্মানো হয়। হ্যাঁ, তাদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন বৈশিষ্ট্যে পার্থক্য রয়েছে। একটা একই রকম পরিবেশে যখন তাদেরকে জন্মানো হয়, তখন দেখা যায় যে তাদের এই যে পার্থক্যগুলো আছে সেটা পর্যবেক্ষণ করা হয়। সেটা কিভাবে করা হয়, যে পর্যবেক্ষণ করে দেখা যায় যে যদি তাদের মধ্যে যদি কোনো পার্থক্য একই পরিবেশে, এই যে বিভিন্ন পরিবেশ থেকে, বিস্তৃত এলাকা থেকে যে পপুলেশনগুলো যে কালেকশন করে আনা হলো, তাদের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে বোঝা যায় যে তাদের যে পার্থক্যটা ছিল সেই পার্থক্যটা পরিবেশগত কারণে ছিল, এবং একই পরিবেশে জন্মানোর ফলে তাদের মধ্যে পার্থক্যগুলো বিলীন হয়ে গেছে। আর যদি দেখা যায় যে পার্থক্য রয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ধারণা করা হয় যে বা সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে বংশগত পার্থক্য, যেটা কিনা চেঞ্জেবল না। ঠিক আছে, যেটা বংশগত পার্থক্যগুলো এবং হচ্ছে সেটা পরিবেশের কারণে পরিবর্তন হচ্ছে না। এটা গেল একই পরিবেশে জন্মানোর ক্ষেত্রে। এরপর আসলে যে ভিন্ন পরিবেশে বৃদ্ধি, এটা সেটা কি, যে ওই এক পপুলেশনের বা হচ্ছে যে একই উদ্ভিদের ক্লোন থেকে কোনো উদ্ভিদগুলো কি করা হয়, যে একটা ভিন্ন রকম উদ্ভিদ সংগ্রহ করে ভিন্ন পরিবেশে এটাকে পর্যবেক্ষণ করা হয় বৃদ্ধিটা, বা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। হ্যাঁ, যদি পার্থক্য থাকে, তবে সেই পার্থক্যগুলো বংশগত কোনো পার্থক্য থাকে, সেটাকে পর্যবেক্ষণ করা হয় ভিন্ন পরিবেশে, মানে পরিবেশটাকে চেঞ্জ করে, যে পরিবেশে তারা আছে তাদের একটা অন্য একটা বিপরীত পরিবেশে এদেরকে জন্মানো হয়, এবং তাদের মধ্যে কোনো বংশগত পার্থক্য আছে কিনা সেটা পর্যবেক্ষণ করা হয়। এরপর আসো সাইটোজেনেটিক পর্যবেক্ষণ। তো সাইটোজেনেটিক পর্যবেক্ষণ এখানে কি করা হয়, যে এটা আবার কতগুলো ধাপে ধাপে হয় এই পরীক্ষাটা। যেমন হচ্ছে তাদের উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যাটা এবং হচ্ছে কি মরফোলজিটা জানা হয় বা পর্যবেক্ষণ করা হয়। তারপর সেকেন্ড স্টেজে আসো, যে এই যে নির্বাচিত উদ্ভিদগুলোকে নির্বাচন করা হলো বা পপুলেশনগুলোকে, সেখান থেকে কি করা হয়, যে এদের মধ্যে সংকরায়ন করা হয়। তো সংকরায়নের ফলে যে সংকর উদ্ভিদগুলো উৎপন্ন হয়, সেই উদ্ভিদগুলোর মধ্যে ফার্টিলিটিটা পর্যবেক্ষণ করা হয় এদের, বা ফার্টিলিটি বলো বা সতেজতা বলো, যেটা হয় যে এটা পর্যবেক্ষণ ফিগার, যেটা হচ্ছে সতেজতা বলো বা উর্বরতা, সেই পরীক্ষাটা করা হয় সংকরায়নের ফলে যে উদ্ভিদটা উৎপন্ন হয়, সংকর উদ্ভিদ, সেগুলোর মাঝে। এরপর এদের মধ্যে কি করা হয়, যে মিওসিসে ক্রোমোজোমের যে আচরণ, ধরো সেটা কি হতে পারে, ক্রোমোজোমের গঠনগত আচরণ হতে পারে, বা হচ্ছে যে ক্রোমোজোমের হোমোলজি বা সমসত্বতা যেটা বলো, সেটা পর্যবেক্ষণ করা হয়। এই যে তিনটা ধাপে পর্যবেক্ষণ করা হয়, এটা কোন ক্যাটাগরি অন্তর্ভুক্ত পপুলেশনটা বায়োসিস্টেমেটিকে সেটা জানার জন্য। ঠিক আছে, এই পরীক্ষা এবং পর্যবেক্ষণের যে নির্ভুল তত্ত্ব, সেগুলো পরবর্তীতে সংগ্রহ করা এবং পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় কোথায়, মেথড অফ বায়োসিস্টেমেটিকে। এবার আসলে যে বায়োসিস্টেমেটিক্স এর ক্যাটাগরি, বায়োসিস্টেমেটিক্স এর ক্যাটাগরি প্রচলিত ট্যাক্সোনমি যেটা বলি যে আমরা, সেই ট্যাক্সোনমি ক্যাটাগরি যে স্পিসিস বলো, তারপর হচ্ছে যে যদি বলি যে ঊর্ধ্বক্রমে যদি বলি যে স্পিসিসের পরে আছে কি জেনাস আছে, তারপর ফ্যামিলি আছে, অর্ডার আছে, ক্লাস আছে, এরকম ডিভিশন আছে, এগুলো তো বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি এবং হচ্ছে তোমার হচ্ছে প্রচলিত যে ট্যাক্সোনমি, দুইটার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো এই দুটো পার্থক্য আবার অনেক সময় মনে করা হয় যে প্রচলিত ট্যাক্সোনমির এই যে ধাপগুলো বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির সমকক্ষ হতে পারে, বা হচ্ছে কি বা এদের সাথে কিছুটা সাদৃশ্য আছে। তবে অধিকাংশই হচ্ছে কি গণ, প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটা হলো গণ বা তার নিম্নের পর্যায়ে স্তরভুক্ত, সেটা বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি পর্যায়গুলো, যে পর্যায়গুলো। তো বায়োসিস্টেমেটিক্স যে বিভিন্ন হলো বায়োসিস্টেমেটিক্স গণ উদ্ভিদ সমূহ পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে তাদেরকে যে উদ্ভিদের পপুলেশন সমূহ যে পর্যবেক্ষণ করলো মেথড অফ পপুলেশনে, সেখানে দেখা গেছে তাদেরকে কতগুলো পর্যায় বা গ্রুপে ভাগ করেছে বা ক্যাটাগরিতে ভাগ করেছে, যেগুলোকে বলা হয় বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরি বলা হয়। এই ক্যাটাগরিগুলো আবার প্রচলিত ক্যাটাগরির সাথে পার্থক্যযুক্ত, এবং হচ্ছে কি এইগুলো কি করা হয়, যে এই জিনিসগুলো
ধাপগুলো অনেকটা মনে করা হয় যে এটা সমকক্ষও মনে করা যায় না, কিন্তু হচ্ছে যে কিছু কিছু ধাপের সাথে এতে সাদৃশ্য রয়েছে। যেমন হচ্ছে গণ, তারপর গণের নিচে আমরা কি পাই, যে গণের পরে উপগণ আছে, হ্যাঁ, জেনাস সাবজেনাস যেটা জানো তোমরা, বা স্পিসিস সাবস্পিসিস, স্পিসিসের পরে আবার কি আছে, ভ্যারাইটি আছে, বা তার নিচে আরো কিছু যদি থাকতে পারে, যে হাইব্রিড বা শঙ্কর উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, তো এরকম আছে যে এই ধাপগুলোর সাথে তারা মিল রয়েছে। তো প্রচলিত ট্যাক্সোনমির বাইরে ইয়াতে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিতে কি দেখা যায়, যে ক্যাটাগরি মোটামুটি কয়টা দেখো। নাম্বার 1 হচ্ছে ইকোটাইপ, 2 হচ্ছে ইকোস্পিসিস, নাম্বার 3 হচ্ছে সিনোস্পিসিস, 4 হচ্ছে কম্পেরিয়াম। ঠিক আছে, দ্বিতীয় বর্ষের ছাত্ররা যারা আছো ক্লাসে তারা কমেন্টসে রোল নাম্বার লিখে দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি বলছি, বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির ধাপগুলো, হ্যাঁ, যে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বায়োসিস্টেমেটিক্সে। কোন বায়োসিস্টেমেটিক্স কি করেছে, যে কোন পপুলেশনকে কতগুলো পর্যায় বা কি করেছে, যে ক্যাটাগরিতে ভাগ করেছে বায়োসিস্টেমেটিকের এই যে ধাপগুলো, সেটা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক্সের বিভিন্ন ক্যাটাগরি বলা হয়। একটা হচ্ছে কি ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস এবং কম্পেরিয়াম। ইকোটাইপের আগে একটা আছে যে বায়োটাইপ। তো ইকোটাইপ হচ্ছে কি বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরির সবচেয়ে একটা মৌলিক ধাপ। প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে কি মৌলিক ধাপ কোনটা, স্পিসিস বা প্রজাতিকে বলা হয় মৌলিক একক। তো এই বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরির ক্ষেত্রে ইকোটাইপটা হচ্ছে কি মৌলিক একক। আমরা ইকোটাইপ সম্পর্কে জেনেছি, তারপর আমি বলছি যে ইকোটাইপটা হচ্ছে গেট টুরিসনের মতে ইকোটাইপটা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট পরিবেশের সাথে অভিযোজিত কিন্তু ইকোস্পিসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে যৌন প্রজননের মাধ্যমে উর্বর বংশধর তৈরি করতে সক্ষম বা গঠন করতে সক্ষম উদ্ভিদকেই বলা হয় কি ইকোটাইপ বলা হয়। ইকোটাইপটা হচ্ছে কি একটা মৌলিক একক, কিসের, বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির মৌলিক একক। দেখা যায় যে এরা কি করে, পরিবেশ দ্বারা একটা ভিন্ন মানে সুনির্দিষ্ট পরিবেশের সাথে অভিযোজিত, হ্যাঁ, কিন্তু একই ইকোস্পিসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে যৌন প্রজননের মাধ্যমে কি করতে পারে, উর্বর বংশধর তৈরি করতে পারে। এটা কে বলেছে, গেট টুরেসন 1922 বলেছেন। তো ইকোটাইপ শব্দটা উনি সর্বপ্রথম প্রবর্তন করেছেন কে, এই টুরেসন। আচ্ছা, গ্রেগর নামক আরেকজন বিজ্ঞানী, উনি আরেকটা সুন্দর তথ্য দিয়েছেন। কে কার নাম বললাম, গ্রেগরি। উনি কি বলেছে, ইকোটাইপ বলতে এমন উদ্ভিদকে বুঝিয়েছে যারা কি করে, মরফোলজি বা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের দিক থেকে পার্থক্যযুক্ত কিন্তু একই ইকোস্পিসিসের অন্তর্ভুক্ত অন্য ইকোটাইপের সাথে তারা যৌন প্রজননে সক্ষম, কিন্তু কি তারা জিনের আদান প্রদান করতে পারে না। ঠিক আছে, এটা বলেছেন কে, গ্রেগরি বলেছেন 1936। কি বললাম আমি আবারও বলছি, যে ইকোটাইপ বলতে উনি কি বুঝিয়েছেন, উনি বলেছে যে তারা ইকোটাইপ বলতে সেই উদ্ভিদ গোষ্ঠীকে বোঝানো হয়েছে যারা কি মরফোলজি এবং হচ্ছে কি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য দিক থেকে পার্থক্য মণ্ডিত, কিন্তু কি করতে পারে, তাদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে বংশধর তৈরি হয় কিন্তু জিনের আদান প্রদান হয় না। ঠিক আছে, এটা হচ্ছে কি ইয়ার মতে, গ্রেগরির মতে। তো একই ইকোস্পিসিসের বিভিন্ন ইকোটাইপ বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে। ঠিক আছে, একই ইকোস্পিসিসের বিভিন্ন ইকোটাইপ বিভিন্ন পরিবেশে অভিযোজিত হতে পারে, তারা জিন দ্বারা পৃথক বণ্ডিত হতে পারে কিন্তু তাদের জেনেটিক রিকম্বিনেশন বা জিনের আদান প্রদান ঘটে না। এদেরকে বিভিন্ন পরিবেশ থেকে যদি সংগ্রহ করে আনা হয় তাদের মধ্যে এবং তাদের মধ্যে পর্যবেক্ষণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হয়, দেখা যায় যে বায়োসিস্টেমেটিক ধারণায় একই জিনোটাইপ বিশিষ্ট, আমি আবারও বলছি খেয়াল করো, যে বায়োসিস্টেমেটিক্সের ধারণায় দেখা যায় যে একই জিনোটাইপ বিশিষ্ট সকল উদ্ভিদকে কি বলা হয়, বায়োটাইপ বলা হয়। আর অনেকগুলো বায়োটাইপ মিলে তৈরি হয় কি ইকোটাইপ। ঠিক আছে, তো আমরা ইকোটাইপ কি বললাম, বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির সর্বনিম্ন মানে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির যে ধাপটা সর্বনিম্ন ধাপ বলতে বলো বা মৌলিক একক বলো, সেটা হচ্ছে কি ইকোটাইপ। তো অনেকগুলো বায়োটাইপ মিলে একটা ইকোটাইপ তৈরি হয়। আর বায়োটাইপটা কি, বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে যদি বলি যে বায়োটাইপটা হচ্ছে কি একই জিনোটাইপ বৈশিষ্ট্য সকল যে উদ্ভিদগুলো সবগুলো মিলে কি হয়, তৈরি হয় একটা কি বায়োটাইপ বলা হয়। বায়োটাইপটা হচ্ছে কি তোমার ওই ভ্যারাইটি বা তার হচ্ছে নিম্ন স্তরভুক্ত, মানে ওটার সিমিলারিটি। ঠিক আছে, যে প্রচলিত ট্যাক্সোনমিতে কি আছে,
প্রজাতির পরে কি ধাপটা, নিম্ন ধাপটা হচ্ছে কি উপপ্রজাতি। তারপর কি আছে, ভ্যারাইটি থাকতে পারে, সাব ভ্যারাইটি থাকতে পারে, হ্যাঁ, বা হাইব্রিড থাকতে পারে, বা সংকর উদ্ভিদ থাকতে পারে। তো এই ক্ষেত্রে বায়োটাইপটা কি হচ্ছে, এই যে সাব ভ্যারাইটি বললাম বা উপপ্রজাতি বা তার নিম্ন স্তরভুক্ত, ওটার সিমিলারিটি, ওটার সমকক্ষ, ঠিক আছে, ভ্যারাইটিটা বায়োটাইপটা। আর ইকোটাইপটা কি, ইকোটাইপটা হচ্ছে কি উপপ্রজাতি বা ভ্যারাইটির সমকক্ষ, ঠিক আছে। এটা বায়োসিস্টেমেটিকের মৌলিক একক, এবং এটাকে কি বলা হচ্ছে যে উপপ্রজাতি। প্রচলিত ট্যাক্সোনমির যে ধাপ আছে, সর্বনিম্ন যে ধাপটা, যে মৌলিক একক প্রজাতি, তার নিচে যে একটা ধাপ আছে যে উপপ্রজাতি, সেই উপপ্রজাতি বা ভ্যারাইটির সমকক্ষ হচ্ছে ইকোটাইপ, ঠিক আছে। এরপর আসো ইকোস্পিসিসটা কি। এক বা একাধিক ইকোটাইপ মিলে তৈরি হয়, হ্যাঁ, ইকোস্পিসিস। কি বলেছি, এক বা একাধিক ইকোটাইপ মিলে গঠিত হয় কি ইকোস্পিসিস। একই সিনোস্পিসিসের অন্তর্ভুক্ত, একই সিনোস্পিসিসের অন্তর্ভুক্ত একাধিক বা দুইয়ের অধিক ইকোস্পিসিসের মধ্যে কি হয়, উর্বর সংকরণের মাধ্যমে কি হয় বংশধর তৈরি হতে পারে। তো এদের মধ্যে আবার কি দেখা যায় যে পরিবেশগত বাধা দেখা যায়, এবং হচ্ছে বংশগত কিছু বাধা দেখার জন্য যে বংশধরটা তৈরি হয়, মানে এই দুই ধরনের বাধা এদের মধ্যে দেখা যায়। এরা হচ্ছে কি ইকোস্পিসিসটা হচ্ছে কি একই সিনোস্পিসিসের অন্তর্ভুক্ত দুই বা ততোধিক ইকোস্পিসিসের মাধ্যমে সংকরণ করতে পারে বা জনপ্রজন করতে পারে, এবং হচ্ছে তাদের মধ্যে কি হয় যে বংশগত বাধা বা পরিবেশগত বাধা তৈরি হয়, এবং তার ফলে যে বংশধরটা তৈরি হয় সেটা কি থাকে, আংশিক দুর্বল বা নির্জীব থাকে, ঠিক আছে, যেটা কিনা পরবর্তীতে যে দেখা যায় যে F2 বংশধরে বিলীন হয়ে যায়, ঠিক আছে, যেটা F2 বংশধরে গিয়ে বিলীন হয়ে যায়। এরপর আসো সিনোস্পিসিস। সিনোস্পিসিসটা কি, এক বা একাধিক ইকোস্পিসিস নিয়ে গঠিত উদ্ভিদকে বলা হচ্ছে সিনোস্পিসিস। এক বা একাধিক ইকোস্পিসিস নিয়ে গঠিত সেটা সিনোস্পিসিস। একই কম্পেরিয়ামের অন্তর্ভুক্ত একাধিক সিনোস্পিসিসের মাধ্যমে যে বংশগত বাধার কারণে যে ইয়াটা সংকর উদ্ভিদটা তৈরি হয় সেটা কি থাকে, সম্পূর্ণ নির্জীব থাকে, ঠিক আছে। আমি ইকোস্পিসিসের ক্ষেত্রে কি বলেছি যে বংশধরটা তৈরি হয় সেটা হচ্ছে আংশিক দুর্বল বা নির্জীব থাকে, কিন্তু সিনোস্পিসিসের ক্ষেত্রে দেখা যায় বংশগত বাধার কারণে যে উদ্ভিদটা, যে নতুন ইয়াটা তৈরি হয়, বংশধরটা তৈরি হয়, সেটা কি থাকে, সম্পূর্ণ নির্জীব থাকে, ঠিক আছে, বা অনুর্বর থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সিনোস্পিসিসের ক্ষেত্রে। কম্পেরিয়ামটা কি, কম্পেরিয়ামটা হচ্ছে কি নিজেদের মধ্যে ইন্টারকোর্স করতে সক্ষম একাধিক সিনোস্পিসিস নিয়ে গঠিত উদ্ভিদগুলোকে বলা হচ্ছে যে কম্পেরিয়াম বলা হচ্ছে, যেটা উদ্ভিদকোষী, যেটা হচ্ছে কি কম্পেরিয়ামটা কি, এটাও নিজেদের মধ্যে ইন্টারকোর্স করতে পারে, কিন্তু দুইটা ভিন্ন কম্পেরিয়ামের মধ্যে যৌনভোজন ঘটনা, ঠিক আছে। এটা একাধিক সিনোস্পিসিসের মাধ্যমে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে কম্পেরিয়াম, এবং এরা নিজেদের মধ্যে কি করতে পারে, ইন্টারক্রস হতে পারে, এবং হচ্ছে দুইটা ভিন্ন ধরনের কম্পেরিয়ামের মধ্যে কোনো যৌনভোজন ঘটে না। তো এই যে বললাম যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি, তাহলে আমরা কয়টা ধাপ নিয়ে আলোচনা করলাম, ইকোটাইপ, যার আগে একটা আছে যে কি বায়োটাইপ বলেছি, ঠিক আছে। ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস এবং হচ্ছে কি কম্পেরিয়াম। কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কম্পেরিয়ামটা প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে এই কম্পেরিয়ামটা কিন্তু প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে এটা হচ্ছে গণের সমকক্ষ, ঠিক আছে। আবার কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে একাধিক গণ, কম্পেরিয়ামটা একাধিক গণ সম্পর্ক, কোন কোন গণে একাধিক কম্পেরিয়াম দেখা যায়, যেমন হচ্ছে কিনা লিগোমিনিসি গোত্রে দেখা যায়। কিন্তু আবার এটা ব্যতিক্রমও আছে, আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে প্রচলিত ট্যাক্সোনমির কোন কোন পরিবার বা কোন কোন গণের ক্ষেত্রে দেখা যায় যে কোনো কম্পেরিয়াম এমনকি কোনো সিনোস্পিসিসেরও সমকক্ষ না, ঠিক আছে। মানে পরিবার বা গণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে কোনো কোনো পরিবার কিংবা কোনো কোনো গণ কম্পেরিয়াম এমনকি সিনোস্পিসিসের সমকক্ষ না, কিন্তু কোনো কোনো গণ আবার একাধিক কি থাকতে পারে, গণের একাধিক কম্পেরিয়াম থাকতে পারে, যেমন হচ্ছে লিগোমিনিসি। আর যেটা ব্যতিক্রম বললাম সেটা হচ্ছে অর্কিডিসি এবং হচ্ছে ব্রাসিকেসি ফ্যামিলিতে এই ধরনের ব্যতিক্রম দেখা যায়। কি দেখা যায় যে এরা এই গণ বা পরিবারগুলো কম্পেরিয়াম এমনকি সিনোস্পিসিসেরও সমকক্ষ হতে পারে না, যেমন কিনা অর্কিডিসি এবং হচ্ছে কি ব্রাসিকেসি পরিবারে দেখা যায়। এটা হচ্ছে ব্যতিক্রমটা। তো আমরা বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির কয়টা ধাপ পেলাম, আমরা 4টা ধাপ পেলাম। দেখো এটা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে বোঝাইছে। এই যে এগুলো হচ্ছে কি বায়োটাইপ, বায়োটাইপটা কি বললাম যে একই জিনোটাইপ বিশিষ্ট সকল উদ্ভিদকে, হ্যাঁ, বলা হয় বায়োটাইপ। আর অনেকগুলো বায়োটাইপ মিলে তৈরি হয় কি একটা ইকোটাইপ তৈরি হয়। এই যে দেখো বায়োটাইপ, এগুলো বায়োটাইপ, এটা ইকোটাইপ।
ইকোস্পিসিস 2, এটা হচ্ছে কি সিনোস্পিসিস। সিনোস্পিসিস হলো দ্বিবাচনিক ইকোস্পিসিসের নিয়ে গঠিত হয় কি সিনোস্পিসিস, ঠিক আছে। স্পিসিস 3, ইকোস্পিসিস 4। হ্যাঁ, তো কি বলেছিলাম যে ইকোটাইপের এর মধ্যে ইকোস্পিসিসের মধ্যে যেটা হচ্ছে যে একাধিক একই সিনোস্পিসিসের অন্তর্ভুক্ত একাধিক ইকোস্পিসিসের মধ্যে যে প্রজননটা হয় সেটার মধ্যে কি হয় আংশিক দুর্বল বংশধর তৈরি হয়, যেটা কিনা F2 বংশধরে যে কি হয় বিলীন হয়ে যায়, ঠিক আছে। কি বলেছি যে ইয়াতে ইকোটাইপের বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি বিভিন্ন ধরনের মধ্যে সম্পর্ক। তো এই যে বললাম যে 4টা ধাপ বললাম যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির ক্ষেত্রে এই যে ধাপগুলো বললাম, তো এগুলো প্রচলিত ট্যাক্সোনমির কোন কোন ধাপের সাথে সিমিলারিটি, যেটা বললাম যে প্রচলিত ট্যাক্সোনমির সাথে যদি তুলনা করো যে দুইটা সমকক্ষ বলা যায়। হ্যাঁ, দুইটার সাথে বেশ কিছু বিষয়ে কি আছে মিল রয়েছে। যেমন যদি তুলনা করতে বলো বা পার্থক্য করতে বলো, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না। বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা ধাপ কি কি বলেছি, বায়োটাইপ বলেছি, ঠিক আছে। ইকোটাইপ বলেছি, ইকোস্পিসিস বলেছি, কম্পেডিয়াম বলেছি। এই বায়োটাইপটা প্রচলিত ট্যাক্সোনমি কিসের সমকক্ষ, উপভ্যারাইটি ভ্যারাইটি বা এর নিম্নবর্তী স্তরের সমকক্ষ। ইকোটাইপটা উপপ্রজাতি বা ভ্যারাইটি, ঠিক আছে। ইকোস্পিসিস প্রজাতি বা উপপ্রজাতি। এটা হচ্ছে উপগণ, সিনোস্পিসিসটা হচ্ছে উপগণ বা সাবসেকশনের মধ্যবর্তী। আর কম্পেরিয়ামটা হচ্ছে গণ বা গণের সমতুল্য। তো দেখা যায় যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির যে ধাপগুলো আছে বায়োটাইপ, ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস এবং হচ্ছে কম্পেরিয়াম, এই যে 5টা ধাপ বললাম সেই ধাপগুলো প্রচলিত ট্যাক্সোনমির যে ধাপগুলো, প্রচলিত ট্যাক্সোনমির ধাপগুলো কি কি, যেটা বললাম যে বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই ধাপগুলো হচ্ছে কি প্রচলিত ট্যাক্সোনমির ধাপগুলো। তো এটা বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি খেয়াল করে দেখো যে প্রচলিত ট্যাক্সোনমির যে এই যে ধাপগুলো এখানে শুরু হয়েছে কোথা থেকে, গণ থেকে। গণের আগে কিন্তু কি আছে, পরিবার আছে, বর্গ আছে, শ্রেণী আছে, বিভাগ আছে, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু এই বায়োসিস্টেমেটিকের সাথে সাদৃশ্য না। দেখো কম্পেরিয়ামটা কিসের সাথে প্রচলিত ট্যাক্সোনমির গণ বা গণের সমতুল্য। সিনোস্পিসিস উপগণ বা হচ্ছে যে সাবসেকশনের যেটা বলতে পারো উপগণ বা সাবসেকশন যেটা আছে এটার মধ্যবর্তী। ইকোস্পিসিসটা প্রজাতি বা উপপ্রজাতির সমতুল্য। ইকোটাইপটা উপপ্রজাতি বা ভ্যারাইটি এবং হচ্ছে বায়োটাইপটা হচ্ছে উপভ্যারাইটি বা এর নিম্নের যদি কোনো স্তর থাকে সেটা সমকক্ষ হচ্ছে এই ভ্যারাইটিটা বায়োটাইপটা,
ঠিক আছে, এই হচ্ছে যে প্রচলিত ট্যাক্সোনমি। আর এর মধ্যে আচ্ছা এটার পার্থক্যটা তাহলে কি, এটা যদি তুলনা করলাম যে দুইটা ট্যাক্সোনমির যে ধাপগুলো এটার সাথে তুলনা, পার্থক্যগুলো হচ্ছে যদি বলি যে প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে কি, যেটা হার্বিয়াম ভিত্তিক, হ্যাঁ, প্রচলিত শ্রেণীবিন্যাসে দেখা যায় যে উদ্ভিদের হার্বিয়ামের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা করা হয় সাধারণত, এবং এটা অনেক প্রাচীন কাল থেকে এই শ্রেণীবিন্যাসটা কি চালু হয়ে আসছে। আর অপরদিকে যদি বলি যে বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে কি যে এটা প্রচলিত না, এটা হলো একটা জীবিত পপুলেশন পর্যবেক্ষণের ভিত্তিতে করা হয় এবং পর্যাপ্ত সংখ্যক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটা পরীক্ষামূলক ট্যাক্সোনমি, যেটা কিনা 1920-এর দশকে এটা শুরু হয়েছে। ঠিক আছে, তো তারও আগে প্রচলিত ট্যাক্সোনমিটা তো সেই প্রাচীনকাল অনেক আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা পার্থক্য এই দুইটা ট্যাক্সোনমির ক্ষেত্রে। তো প্রচলিত ট্যাক্সোনমি কি করা হয় যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে সাধারণত করা হয়। মরফোলজিক্যাল বৈশিষ্ট্য তোমরা জানো, যেটা হচ্ছে উদ্ভিদের যে বাহ্যিক বৈশিষ্ট্য, যেটা মূল কাণ্ড পাতায় যে বাহ্যিক দিক থেকে যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাই সেগুলোকে কি বলা হয়, মরফোলজিক্যাল বৈশিষ্ট্য। তো সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রচলিত ট্যাক্সোনমিটা করা হয়েছে। কিন্তু বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রচলিত বৈশিষ্ট্যের কথা বললাম, যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য, এগুলো ছাড়াও আদার্স আরো কিছু বৈশিষ্ট্য, যেমন হচ্ছে যে সাইটোলজিক্যাল বৈশিষ্ট্য, ইকোলজিক্যাল বৈশিষ্ট্য, জেনেটিক বৈশিষ্ট্য বা ব্রিডিং বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো সমন্বয় ঘটিয়ে শ্রেণীবিন্যাস করা হয়েছে কোথায়, বায়োসিস্টেমেটিক বায়োসিস্টেমে। তো প্রচলিত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখা যায় যে এই যে উদ্ভিদের বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে উদ্ভিদগুলোকে সাজানো হয়, এই যে বিভাগ শ্রেণী বর্গগতি ভাবে সাজানো হয়, এবং হচ্ছে কি এদের নামকরণ করা হয় আইসিবিএন এর নীতিমালা অনুযায়ী। কিন্তু বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে বংশগত বৈশিষ্ট্য পার্থক্যের ভিত্তিতে কিন্তু এদেরকে সাজানো হয়। ঠিক আছে, এবং হচ্ছে এদেরকে আইসিবিএন এর নীতি অনুযায়ী এদেরকে নামকরণ করা হয় না এই বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিতে। আর প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে আরেকটা পার্থক্য যেটা হচ্ছে যে এদের যদি ঊর্ধ্বক্রমে যদি সাজাও, যে ট্যাক্সোনমিক ইউনিট গুলো আছে সেগুলো কি স্পিসিস বলো, জেনাস বলো, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ডিভিশন, হ্যাঁ, কিংডম, উচ্চক্রমে যদি সাজায় এইভাবে। আর বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে যেটা বললাম যে বায়োটাইপ, ইকোটাইপ, ইকোস্পিসিস, সিনোস্পিসিস, কম্পেডিয়াম, এইগুলো হচ্ছে বায়োসিস্টেমিক ক্যাটাগরি ধাপগুলো, এটা উচ্চক্রমে সাজানো। এবং বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে হলো শ্রেণী, প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে শ্রেণীবিন্যাসটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য থাকে, হ্যাঁ, কিন্তু বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে শ্রেণীবিন্যাস করাটাই হচ্ছে প্রাথমিক বা মূল উদ্দেশ্য না। এক্ষেত্রে প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে উদ্ভিদকে বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে বা বিবর্তনীয় বৈশিষ্ট্য, মানে বিবর্তনের দিক থেকে খেয়াল রেখে আদি এবং উন্নত বা সরল জটিল এই হিসেবে উদ্ভিদগুলোকে সাজানো হয় থাকে। কিন্তু বায়োসিস্টেমিক্স এর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব না দিয়ে বরঞ্চ কি করা হয়, বংশগত বৈশিষ্ট্য বা কোনো পার্থক্য থাকলে সেগুলো পর্যবেক্ষণ করা হয় এবং সেই বৈশিষ্ট্যগুলোকে এরা কি করে পার্থক্যমণ্ডিত করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো ভাগ করে পর্যবেক্ষণ করে। এবং হচ্ছে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরির মৌলিক একক হচ্ছে কি ইকোটাইপ, যেটা প্রচলিত ট্যাক্সোনমির সবচেয়ে মৌলিক একক হচ্ছে কোনটা, প্রজাতি বা স্পিসিস। এই হচ্ছে দুইটার মধ্যে যদি পার্থক্য করতে বলি সেই পার্থক্যটা। আর তুলনাটা বললাম যে কোন কোন ক্যাটাগরি কিসের সাথে এটা সমতুল্য। এবার আমরা আরেকটা পয়েন্টে যাই, যেটা হচ্ছে কি বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি যে সীমাবদ্ধতা বা লিমিটেশন যদি বলো, সীমাবদ্ধতাটা কি, এটা 1920-এর দশকে এই বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিটা কি গড়ে উঠেছে। 1920 থেকে 1960 দশক পর্যন্ত এটা কাজ খুব দ্রুত হয়েছে। কেন হয়েছে, যখন দেখা গেল যে প্রচলিত ট্যাক্সোনমি যেগুলো কিনা মরফোলজিক্যাল বৈশিষ্ট্যের ভিত্তিতে শুধুমাত্র গড়ে উঠেছিল তখন একটা সময়, তো তখন দেখা গেল যে ফাইলোজেনেটিক ক্ষেত্রে বলো বা কোনো ট্যাক্সনের যখন শ্রেণীবিন্যাসকরণ ক্ষেত্রে বা বিবর্তনের ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা হচ্ছে বৈষম্য দেখা গেল বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণে যখন জটিলতা সৃষ্টি হয়েছে, সেই সময় কিন্তু 1920-এর দশকে এই বায়োসিস্টেমেটিকটা গড়ে উঠেছে। তখন প্রচলিত বৈশিষ্ট্যের সাথে এই যে প্রচলিত শ্রেণীবিন্যাসের সাথে পাশাপাশি আরেকটা ধারায় বিভিন্ন যে মরফোলজিক্যাল বৈশিষ্ট্য ছাড়াও উদ্ভিদের সাইটোলজিক্যাল বলো, ইকোলজিক্যাল বলো বা হচ্ছে ব্রিডিং বলো, যে এই বৈশিষ্ট্যগুলো সমন্বয় ঘটিয়ে একটা নতুন ধরনের শ্রেণীবিন্যাস করা হয়েছিল, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক কিংবা হচ্ছে ওমেগা ট্যাক্সোনমি বা এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমিও বলা হয়। তো যেটা কিনা কি হয়েছে যে এটা পাশাপাশি একটা মানে ওই প্রচলিত ট্যাক্সোনমির পাশাপাশি এটা গড়ে উঠেছিল। সে 1920 থেকে 1960 দশক পর্যন্ত এটা বেশ দ্রুত গতিতে কাজ করছিল এবং হচ্ছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু পরবর্তীকালে একটা সময় গিয়ে দেখা গেল যে এটা
কাজের বেশ কিছু সীমাবদ্ধতা দেখা গেল। তো কিসের যার জন্য এটা বেশি দূর অগ্রগতি পরবর্তীতে আর এটা বেশি দূর আগাতে পারেনি। এটার কয়েকটা কারণ আছে যে এই সীমাবদ্ধতা, তাহলে কারণটা কি? দেখা যায় যে এই যে বায়োসিস্টেমেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় যে বিস্তৃত এলাকা ধরে বললাম না যে বিভিন্ন ধরনের পরিবেশ থেকে কি করা হয়, যে পপুলেশন এনে কি করা হয়, তাদেরকে একটা নির্দিষ্ট পরিবেশে জন্মানো হয় বা ভিন্ন পরিবেশেও তাদেরকে পর্যবেক্ষণ করা হয়। তো এই যে বিস্তৃত পরিবেশের মধ্যে উদ্ভিদের সাইটোজেনেটিক বা জেনেটিক কোনো বৈশিষ্ট্য জানা না থাকার কারণে কিন্তু এটা একটা সীমাবদ্ধতা ছিল। তো এত সংখ্যক উদ্ভিদের বিস্তৃত এলাকা উদ্ভিদের সাইটোজেনেটিক্স বা হচ্ছে জেনেটিক্স সম্পর্কে বা এই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না বা জটিল সাধ্য, সেটার জন্য হচ্ছে কি এটা একটা সীমাবদ্ধতা বলা যায় যে বায়োসিস্টেমেটিকের। আরেকটা জিনিস হচ্ছে কি দলগত কাজের অভাব। ঠিক আছে, যে দলগতভাবে কাজ এটা অগ্রগতি হয়নি বলে এই জিনিসটা হয়নি। যে কোনো একটা গবেষণার ক্ষেত্রে বলো বা যে কোনো একটা ইয়ার ক্ষেত্রে এটা হলো কি দলবদ্ধ, অনেক সময় দেখা যায় যে দলবদ্ধভাবে কাজ করলে সেটা কি হয় সফলতার হার বেশি থাকে। সেক্ষেত্রেও দেখা যায় যে এক্ষেত্রে বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে এটা যেহেতু বেশ একটা জটিল একটা তো সেক্ষেত্রে দেখা যায় যে দলগত কাজের অভাবে বা মতভেদের কারণে এটা বেশি দূর এগোতে পারেনি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে নামকরণে যে এটা যে বায়োসিস্টেমেটিক্সের যে বিভিন্ন যে নামকরণে যে নামকরণ পরিবর্তনের যে অযোগ্যতা, কিংবা হচ্ছে যে এই যে ধরো গণের নিম্ন স্তরে অধিকাংশ স্তরই কি গণের নিম্ন স্তরভুক্ত। যেমন হচ্ছে যেটা বললাম যে কম্পিরামের কথা বললাম, যেটা কি শুরু হয়েছে গণ থেকে শুরু হয়েছে, সিনোস্পিসিস, তারপর কি গণের নিচের স্তরগুলো গণ থেকে শুরু হয়েছে প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে, সাথে প্রচলিত ট্যাক্সোনমি যে গণ সেটা নিম্ন স্তর থেকে শুরু হয়েছে কি বায়োসিস্টেমেটিকের। তো এটাও একটা সীমাবদ্ধতা। তো প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীকালে দেখা গিয়েছে যে বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে আরো অন্যান্য শাখার ধরো যে সাইটোলজিক্যাল বলো, অ্যানাটমিক্যাল বলো, এমব্রায়োলজিক্যাল বলো, তারপরে যে কোষ রাসায়নিক বৈশিষ্ট্য বলো, এই বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে কিন্তু প্রচলিত ট্যাক্সোনমিটা আরো অনেক দূর এগিয়ে গেছে, বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যেটা কিনা আমরা দেখতে পাই কোনটা জাতিজনিক শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। তো এই যে পরবর্তীতে দেখা গেল যে ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস প্রদান মানে আসলো প্রচলিত শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, কিন্তু এই ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাসটা বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে কোনো অগ্রগতি লাভ করেনি, কোনো প্রকার ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস সৃষ্টি হয়নি বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যে প্রচলিত যে ট্যাক্সোনমি যেটার যে সীমাবদ্ধ মানে যেটার যে অসুবিধার জন্যই কিন্তু বায়োসিস্টেমেটিক ক্যাটাগরিটা আরেকটা ধারায় গড়ে উঠেছে ওই প্রকার শ্রেণীবিন্যাসটা। পরবর্তীতে ওই শ্রেণীবিন্যাসটা 1960-এর দশকের পর আর এগোতে পারেনি। কিন্তু প্রচলিত ট্যাক্সোনমির ক্ষেত্রে দেখা গেল যে এই বায়োসিস্টেমেটিকের যে উপাত্তগুলো সেগুলো প্রচলিত ট্যাক্সোনমিতে নেওয়া হয়েছে। আবার আদার্স যে বিজ্ঞানের যে অন্যান্য শাখা, যে ভ্রূণবিদ্যার জ্ঞান বলো, অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বলো, অন্তর্গঠনগত বৈশিষ্ট্য বলো, উদ্ভিদের বিভিন্ন কোষ রাসায়নিক বৈশিষ্ট্য বলো, তারপর হচ্ছে ক্রোমোজোমের বৈশিষ্ট্য, বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের সাহায্যে কি করা হয়েছে যে শ্রেণীবিন্যাস করা প্রচলিত ট্যাক্সোনমিটা আরো অনেক দূর এগিয়ে গিয়েছে এবং উন্নত একটা শ্রেণীবিন্যাস ধারা তৈরি করেছে, যেটা কিনা বায়োসিস্টেমেটিকের ক্ষেত্রে আর এগোতে পারেনি। এইগুলো নিয়ে হচ্ছে যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দেখা যায়। তো এটা সম্পর্কে একজন বলেছে যে বোঝা নামক একজন শ্রেণীবিন্যাসবিদ কি বলেছে যে 1970-তে বায়োসিস্টেমেটিক্স ক্যাটাগরিকে একটা উৎকৃষ্ট বিজ্ঞান হিসেবে গড়ে উঠবে, নাকি প্রচলিত ট্যাক্সোনমিতে কোনো তথ্য সরবরাহ করবে, নাকি প্রচলিত ট্যাক্সোনমিরই আরেকটা ধারা হিসেবে প্রকাশ করবে, সেটা এখনো বিবেচনার বিষয় না। বিবেচনা এটা হলো আরো চিন্তাধারার ব্যাপার যে এটার ভবিষ্যতে কি হবে, এটা নিয়ে আরো ব্যাপক গবেষণা করা প্রয়োজন, যেটা আলাদা করে কোন একটা বিজ্ঞানের একটা কি উৎকৃষ্ট শাখা হিসেবে তৈরি হবে, নাকি প্রচলিত ট্যাক্সোনমির সাথে তথ্য সরবরাহ করবে বা একটা ধারায় একটা নতুন কিছু করবে, সেটা আসলে ভবিষ্যতে গবেষণার ব্যাপার এটা এই জিনিসটা। তো এই যে সীমাবদ্ধতার কারণে দেখা গিয়েছে যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি বা বায়োসিস্টেমেটিক যে শ্রেণীবিন্যাস বা ওমেগা ট্যাক্সোনমি বলছি যে সেটা বেশি দূর আগাতে পারেনি এই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কারণে। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনা টপিকস কি ছিল যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিগুলো জানলাম, আমরা মেথডটা জানলাম, এর হচ্ছে তুলনা প্রচলিত ট্যাক্সোনমির সাথে, এবং হচ্ছে কি এর সমালোচনা। তো আমাদের আজকের আমরা ইকোটাইপ কনসেপ্ট এবং বায়োসিস্টেমেটিক্সের যে টপিকসটা আমরা শুরু করেছিলাম গত ক্লাসে, আজকে এটা শেষ হলো এই আলোচনাটা। তো এটা থেকে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি বিভিন্ন ধাপগুলো বা পর্যায়গুলো, বায়োসিস্টেমেটিক ক্যাটাগরির উদ্দেশ্য, এবং হচ্ছে যে এই যে তুলনা, যেটা প্রচলিত ট্যাক্সোনমির সাথে বায়োসিস্টেমেটিক্সের তুলনা। তো এই চ্যাপ্টার থেকে কম বেশি সবসময় প্রশ্ন আসে।
তোমরা এটা পাবে, এই পরীক্ষাতে হয়তো পেতে পারো। এই চ্যাপ্টারটা তোমরা পড়বে, বইয়ের সাথে মিলিয়ে, আজকে লেকচার প্লাস হচ্ছে বইয়ের সাথে মিলিয়ে তোমরা ধারণা নিয়ে নেবে, ঠিক আছে, পড়তে পারবে। এবং তোমাদের জন্য আজকে ক্লাস এই পর্যন্ত এখানেই শেষ। নেক্সট ক্লাস নেক্সট টপিকস নিয়ে কথা বলবো, আমরা আলোচনা করবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।